জীবনের ঝুঁকি নিয়ে মিডিয়ায় ৯ দফা পৌঁছে দেয় শিবির, বলেছে সমন্বয়ক কাদের। অমিত শাহর বক্তব্যের নিন্দা জামায়াতের। বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগর ও তার সহযোগীকে কুপিয়ে হত্যা। সেপ্টেম্বরের ২১ দিনে রেমিটেন্স এসেছে ২০,০০০ কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবনের ঝুঁকি নিয়ে মিডিয়ায় ৯ দফা পৌঁছে দেয় শিবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঘোষিত ঐতিহাসিক ৯ দফার পেছনের গল্প জানিয়েছে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। ৯ দফা কিভাবে ঘোষণা হয়েছিল, এর পেছনে কাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, সেই বিষয়ে রোববার নিজের ফেসবুক আইডিতে বিস্তারিত জানান তিনি। আব্দুল কাদের জানান, কোটা সংস্কারকে উদ্দেশ্য করে আন্দোলন গড়ে উঠেছিল, কিন্তু সরকার পরিস্থিতি ঘোলাটে করলে আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয়। তারই ধারাবাহিকতায় ৯ দফার অবতারণা হয়। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু ১৬ তারিখ মঙ্গলবার আবু সাইদ সহ ৬ জন যখন শহীদ হন, ওই দিন রাত ১২টায় সামনের সারির সমন্বয়কারা মিলে আমরা একটি অনলাইন মিটিং করি। মিটিংয়ে প্রথম এজেন্ডায় ছিল আজকে যে ৬ জন শহীদ হলেন, এই ৬টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার কিনা। তখন সবাই হৈ হৈ করে বলে ওঠে, ৬টা লাশের বিনিময়ে শুধু কোটা সংস্কার হতে পারে না। পরবর্তীতে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করা হয়। উল্লেখ করে এই সমন্বয়ক বলেন, বলে রাখা ভালো, আমরা এতদিন বাংলা ব্লগ থেকে শুরু করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ সহ নানা সফট এবং হার্ড কর্মসূচি নিয়ে মাঠে অবস্থান করেছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে একেবারে নির্বিকারে নির্লিপ্ত মনোভাব পরিলক্ষিত হয়েছিল। আলাপ আলোচনার ধার ধারেনি সরকার, কেবল হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে চুপ থেকে যাচ্ছিল। কিন্তু পরিস্থিতি যখন বেগতিক হয়ে যায়, ৬ জন শহীদ হয়, ওই দিন সরকার আলোচনার জন্য তোড়জোড় শুরু করে দেয়। আমাদেরকে বিভিন্ন মাধ্যমে চাপ দিতে থাকে আলোচনায় বসার জন্য, কিন্তু আমরা আলোচনার আহ্বানকে বরাবরের মতোই প্রত্যাখ্যান করে নিজেদের দৃঢ় অবস্থান প্রকাশ করি। যদি ভেতর বাইরে থেকে আলোচনায় বসার নানা রকম চাপ আসছিল। তিনি আরও বলেন, সরকার সংলাপের আহ্বান ফরমালি জানিয়েছিল, কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান ফরমালি ক্লিয়ার করিনি, ক্লিয়ার করার সুযোগও পাইনি। বুধবার গায়েবানা জানা যায়, ঢাবি ক্যাম্পাসে পুলিশ আমাদের উপর গুলি চালায়। আমি সহ কয়েকজন আহত হয়ে হান্নান মাসুদ গুলিবিদ্ধ হন। তখন থেকেই আমরা আন্দোলন পরিচালনা করে যাবার স্বার্থে কৌশলে অবস্থান নিয়ে গ্রেপ্তার এড়ানোর সিদ্ধান্ত নেই। যদিও সরকারের সংলাপকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে আমরা কিছু দাবি দেওয়া ঠিক করেছিলাম, কিন্তু পরবর্তীতে সবাই মিলে আলাপ আলোচনা করে সেই দাবিগুলো ফাইনাল করব, সেই সময়টুকু পাইনি। তবে আমরা বৃহস্পতিবার মাঠের কর্মসূচি দিয়ে নিজেদের অবস্থান ক্লিয়ার করেছিলাম। বৃহস্পতিবার আমি আর আসিফ ভাই এক বাসা থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন গন্তব্যে চলে যাই। ওই দিন ১৮ তারিখ রাতে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। আমরাও কর্মসূচি চলমান রাখতে গ্রেপ্তার এড়াতে বারবার জায়গা পরিবর্তন করে বেড়াচ্ছি, কারোর সাথে তেমন কোনো যোগাযোগ করতে পারছি না। আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই আমাকে ডেকে নিয়ে এক লোকের সঙ্গে মিট করায় এবং পরবর্তীতে আন্দোলনের পারপাসে একাধিকবার ওই লোকের সঙ্গে যোগাযোগ হয়। পরবর্তীতে জানতে পারে তিনি ঢাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন, কিন্তু তখনও শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সঙ্গে ওইভাবে যোগাযোগ হয়নি। শুক্রবার যাত্রাবাড়ি এলাকার যখন আন্দোলন করছিলাম, তখন শিবিরের ঢাবি সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বলেন, আন্দোলনরত কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। এত শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতেছে তারা। আন্দোলন শেষ হয়ে যাবে, কিছু দাবি দাওয়া দিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে, মানুষের সঙ্গে বেইমানি করা যাবে না। আমি সম্মতি জানাই, আমাদের তো আগেই অবস্থান ছিল আন্দোলন চালিয়ে যাওয়ার। তাছাড়া মঙ্গলবার রাতে মিটিংয়ে ঠিক করা কিছু দাবি দেওয়া আমার মাথায় আছে। আব্দুল কাদের বলেন, আন্দোলন চালিয়ে নেওয়ার মতো মাঠে কোনো সিনিয়র নেই। আসিফ নাহিদ ভাইকে গুম করে রেখেছে। আমি ৭-৫ জন না ভেবে রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নেই। ওই দিন জুমার নামাজের পরপরই যাত্রাবাড়িতে কয়েকজন শহীদ, সবগুলো আমার চোখের সামনেই ঘটতেছে। মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তাছাড়া দীর্ঘদিন জেল জুলুম হামলার শিকার হয়ে হাসিনার এমন অবিচারের বিরুদ্ধে কথা বলে গেছি, মাথা নত করিনি। আমার কি পরিণতি হবে সেটাও ঘুণাক্ষরে কল্পনা করিনি। চোখের সামনে মানুষ মেরেছে, মানুষের কথা চিন্তা করে নিজের জীবনের কথা ভাবার সময় পাইনি। গত ৪-৫ বছর ক্যাম্পাসে ছাত্রলীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে দৃঢ়তা ধরে রাখায় শিক্ষা দিয়েছে। দেশের এই ক্রান্তি লগ্নে হাল ধরার সিদ্ধান্ত নেই। যাই হোক, কিছুক্ষণ বাদে শিবিরের সেক্রেটারি আমাকে আবারও ফোন দিলেন, বললেন, কিছু দাবি দেওয়া খসড়া আকারে করেছি, তোমার সঙ্গে আলোচনা করি। আমাদেরও যেহেতু আগেই আলোচনা হয়েছিল অনেকগুলো দাবির ব্যাপারে, সেগুলো তখন ওনার সঙ্গে আলোচনা করে সমন্বিতভাবে তৈরি হয় ৯ দফা। তিনি একে একে কিছু দাবি বললেন, যেগুলো খুব কমন দাবি দেওয়া, যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ছাত্র হত্যার সঙ্গে জড়িত পুলিশ প্রশাসনকে বরখাস্ত, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা, ভিসির পদত্যাগ, যেগুলো ৬ জন শহীদ হওয়ার পর মঙ্গলবার রাতের বৈঠকের আলোচনাতেই আমরা ভেবেছিলাম। এছাড়া মানুষ ও সোশ্যাল মিডিয়ায় এমন কিছু দাবি দেওয়া জানিয়ে আসছিল, শেষের দিকে গিয়ে শিবিরের সেক্রেটারি একটা
অ্যাড করলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা আমি মানি নাই। দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো। পরে আমি বললাম ঢালাওভাবে রাজনীতি নিষিদ্ধ করা যাবে না, এই ক্ষেত্রে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলতে হবে। পরে সেটাই হলো, ঠিক লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে। এই হইল 9 দফা তৈরির পেছনের গল্প। তবে 9 দফা প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শিবির। যেহেতু নেট নাই, গোলাগুলি কারফিউর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে হাউজে হাউজে পৌঁছে দিয়েছে। বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে। আমাকে নতুন একটা সিম এবং মোবাইল কালেক্ট করার পরামর্শ দিল তারা। আমি স্টুডেন্টের বাসা থেকে সিম নিয়ে ওই নাম্বারটা 9 দফা সংবলিত প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে দিয়ে দিলাম। ওই দিন বাসা থেকে 4 থেকে 5 কিলো দূরে হেঁটে গিয়ে পরিচিত সাংবাদিকদের ফোন দিয়ে 9 দফার বিষয়টা জানালাম। টুকটাক ছাত্র রাজনীতি করার সুবাদে ক্যাম্পাসের সাংবাদিকদের সঙ্গে আমার পরিচয় ছিল। তো ওই রাতে তাদের অনেককে একটা করে দফা বাটন দিয়ে মেসেজের মাধ্যমে দাবিগুলো লিখে পাঠিয়েছি।